আমরা কথা বলছি নীতিশ মণ্ডলের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডায়মন্ড হারবার থেকে। নীতিশবাবু, আপনার কাছে জানতে চাইবো প্রথমেই যে ডায়মন্ড হারবার এলাকাতে আমরা খবর পাচ্ছি যে নির্বাচন পরবর্তী সহিংসতা এখনো চলছে বিভিন্ন জায়গাতে। কি রকম পরিস্থিতি একটু যদি আমাদের বলেন। দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কনস্টিটিউয়েন্সি আর ভোট পরবর্তী হিংসা, এই দুটো হচ্ছে পরস্পর সমার্থক শব্দ হয়ে উঠেছে আজকের পশ্চিমবাংলার রাজনীতিতে। তো এখানে ভোট মানেই ভোটের সময় সন্ত্রাস, ভোট পরবর্তী সময়েও সন্ত্রাস। অর্থাৎ শাসক দলের বিরুদ্ধে যারাই থাকুক না কেন, তাদেরকে সবসময় এখানে সন্ত্রাসের বলি হতে হয়। এই ক্রমপর্যায়টা শুরু হয়েছে এখানে 2014 সালে। এই ডায়মন্ড হারবার কেন্দ্রের আমাদের যিনি সাংসদ রূপে নির্বাচিত হন, তিনি সাংসদ রূপে 14 সালে নির্বাচিত হওয়ার ঠিক পরেই 2017 সালে পঞ্চায়েত ইলেকশন, বাংলার যে পঞ্চায়েত যে ইলেকশন ছিল 18, তার আগে 17 সাল থেকেই এই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট পরবর্তী সন্ত্রাস বা ভোট পূর্ববর্তী সন্ত্রাস শুরু হয়। তো প্রচুর সন্ত্রাস হয়েছে। ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ, মূলত এই তিনটে বিধানসভায় সব থেকে ব্যাপক আকারে সন্ত্রাস নেমে আসে, যেখানে বিরোধী দল করার অপরাধে, সামান্য পোস্টার মারার অপরাধে বিরোধী দলের কর্মীদের ধরে পেটানো, পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করা, পুলিশ দিয়ে অত্যাচার করা, ফলস কেস দেয়া, এগুলো তো হামেশাই 2017 সালের পর থেকে ঘটেই চলেছে। আর এবারের নির্বাচনের 2024 সালে যে আমাদের সাধারণ নির্বাচন হয়ে গেল, এখানেও বিগত 2018, 19-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন, 18-র পঞ্চায়েত নির্বাচন, 21-এর বিধানসভার নির্বাচন বা তার পরবর্তীকালে যে অবর্ণনীয় সন্ত্রাস, যে ডায়মন্ড হারবারের বুকে ছজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে তৃণমূলের হারমাদ বাহিনীরা খুন করেছিল, কোথাও পিটিয়ে, কোথাও গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয়া, কোথাও সামান্য গৃহবধূ তাকেও পর্যন্ত এরা ছাড়েনি। এই অবস্থা এরা করেছিল। এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করি, জানতে চাই, আমাদের কাছে কিছু ছবি এবং ভিডিও এসেছে। দেখা যাচ্ছে যে প্রচুর বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছে, বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, মহিলাদের ওপরেও ভালো রকম নির্যাতন হয়েছে। এই ঘটনাগুলো মূলত কোথায় ঘটেছে? দেখুন, ভোট পরবর্তী সময়ে এবারে সব থেকে বেশি সন্ত্রাস যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার বিষ্ণুপুর বিধানসভার যে আন্ধারমানিক অঞ্চলের আলতাবেড়িয়া বলে একটা গ্রাম আছে, আর যেখানে হচ্ছে বিষ্ণুপুরের বিধায়কের যে নেতৃত্বে যে হারমাদ বাহিনী ভোট লুট করে, তারা কেবলমাত্র নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার অপরাধে আলতাবেড়িয়া গ্রাম থেকে প্রায় 80 জন মানুষকে তাদের ঘর দোর ভেঙে তাদের উপর শারীরিক নিগ্রহ করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এমনকি তাদের জন্য আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তো এমনকি গর্ভবতী মহিলা, প্রসূতি মা, তাদের উপরে পর্যন্ত অত্যাচার হয়েছে, তাদেরকে পর্যন্ত আশ্রয় শিবিরে থাকতে হয়েছে। প্রশাসনকেও আমরা বারে বারে জানিয়েছি, কিন্তু প্রশাসনও সম্পূর্ণরূপে নির্বিকার ছিল। আর এই যে মাননীয় ভাইপোর যে 7 লক্ষেরও অধিক ভোটে যে জেতার যে রেকর্ড পশ্চিমবাংলায়, এটা তো ভোট সন্ত্রাস আর ভোট লুট তারই নামান্তর মাত্র। এ তো জেতা নয়, গণতন্ত্রের কে প্রহসনে পরিণত করে একটা লুট কায়েম করা হয়েছে। আচ্ছা নীতিশবাবু, একটা ব্যাপার জানতে চাইবো যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে একটা অভিযোগ প্রায়শই উঠে আসে যে সেখানে তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপরে অত্যাচার করছে, এবং শুধু অত্যাচারই নয়, জমি বাড়ি দখল করে নেওয়া, ভেড়ি দখল করে নেওয়া ইত্যাদি ঘটনা ঘটছে। এবারে নির্বাচন পরবর্তী
ফলাফল বেরোনোর পরের পরিস্থিতিতে কি সেগুলো আরো বেড়েছে সংখ্যায়? দেখুন, এবারে 2024-এর নির্বাচনের পর ডায়মন্ড হারবারের, বিশেষ করে ফলতা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার ও বজবজ এলাকায় এই ধরনের যে সংখ্যালঘু যে মাসেল লিডার তৃণমূলের, তারা তো ব্যাপক হারে অত্যাচার করছে এবং সঙ্গে কিছু তথাকথিত হিন্দু নামধারী কিছু হারমাদ, তারাও এদের সঙ্গে আছে। মূলত সামনে থেকে যে লিডারশিপ যেটা দিচ্ছে জাহাঙ্গীর, শামীম, সাইদুল, বাবান, বাবান গাজী, এরাই নেতৃত্ব দিচ্ছে, যারা বিগত নির্বাচনগুলোতেও মানে নৃশংসভাবে আমি এর আগেই বলেছি যে 21-এর নির্বাচনে খুন করেছে। এই জেলায় প্রায় 9 জন লোক খুন, এই সাংগঠনিক জেলা বা যেটাকে আমরা ডায়মন্ড হারবার লোকসভা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে, তো এখানে তো 9 থেকে 10 জন খুন হয়েছিল 21 সালের ভোট পরবর্তী হিংসায়। গত পঞ্চায়েত নির্বাচনে 23 সালে এখানে খুন হয়েছে ভোলানাথ মণ্ডল বিষ্ণুপুরে, কাউন্টিং স্টেশনে ঢুকতে গিয়ে নির্বাচনের প্রার্থী খুন হয়ে গেছে। তো ভারতীয় জনতা পার্টির প্রার্থী খুন হয়েছে। তো এবারে খুন না হলেও যথেচ্ছভাবে মানুষকে রক্তাক্ত করা হয়েছে। শুধুমাত্র মত দান করার, মানে বিরোধী রাজনৈতিক দলকে ভোট দেওয়ার অপরাধে যথেচ্ছভাবে এই মুসলিম হারমাদদের লেলিয়ে দিয়ে তৃণমূল এই হত্যালীলা, মানে বিগত দিনে যে হত্যালীলা চালিয়েছে, এবারেও সেইভাবেই মানুষের উপর পাশবিক অত্যাচার করেছে। একটা তথ্য আমরা বিভিন্ন জেলা থেকে পাচ্ছি যে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে বাড়ি ছাড়া যাদের করা হয়েছে বা যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিলে কিছু বলা হবে না, 2-4টে চট থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। বর্ধমান থেকে এরকম খবর আমরা পেয়েছি, পূর্ব বর্ধমান থেকে, আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও পেয়েছি, যারা কিনা আপনি যেরকম বললেন যে যারা বিজেপিকে ভোট দিয়েছে বা বিরোধীদের ভোট দিয়েছে তাদের ক্ষেত্রেই এই অত্যাচারগুলো হয়েছে। এরকম ঘটনা কি ঘটেছে আপনাদের ওখানেও? মানে টাকা নিয়ে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে তার বিনিময়ে গ্রামে থাকতে দেওয়া? এই ঘটনা অসংখ্য জায়গায় ঘটেছে, যার মধ্যে 2-4টে ঘটনা দিনের আলোয় এসছে, বাকিটা অন্ধকারেই থেকে গেছে। কারণ যারা বিরোধী দলের সমর্থক বিন্দুমাত্র ভাবে জানতে পেরেছে ওরা, তার কাছ থেকে তার উপর শারীরিক নির্যাতন তো করা হয়েইছে, তার দোকান দখল করে নেওয়া, তার বাড়ি ভাঙচুর করা, এমনকি গ্রামে যে পরবর্তীকালে ফিরে আসার বিনিময়ে একটা ডে লেবার বা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, যার মাথার তলায় যে ছাউনিটুকু আছে সেখানে থাকা ছাড়া তার কাছে কোনো বিকল্প জায়গা নেই, তো তারা তো তাদের শেষ সম্বলটুকু জরিমানা হিসেবে অনেকেই দিয়ে তবে বাড়িতে ঢুকছে। তো এমনকি নিজেদের প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য সেটা তাকে গোপনও রাখতে হচ্ছে। সেটুকু সে প্রশাসন বা সাধারণ প্রতিবেশীর কাছে বলতেও পারছে না। একটা তথ্য একটু জানতে চাইবো আপনার কাছে, যে মিডিয়া কিরকম ভূমিকা পালন করছে? তারা কি এই খবরগুলোকে করছে আপনাদের ওখান থেকে, ওই এলাকা থেকে? দেখুন, সাধারণ মানুষ যেরকম প্রচন্ড একটা মানে গণতন্ত্রহীনতা, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ যেমন একটা অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সেই রকম ভাবে নিউজ মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন বা ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রতিটা মিডিয়াও যারা স্থানীয় রিপোর্টার আছে তাদের বুকে এমন সাহস নেই যে এই ডায়মন্ড হারবারের বিভিন্ন অঞ্চলে এসে স্বাধীনভাবে তারা খবর সংগ্রহ করবে বা প্রকাশ করবে, এই ক্ষমতাটাও তাদের নেই। অর্থাৎ মিডিয়া আপনাদের পাশে নেই। আপনি একটু আগে বললেন যে প্রশাসনও সেরকম ভাবে অভিযোগ গ্রহণ করছে না, তাই কি? প্রশাসন তো অভিযোগ গ্রহণ করছেই না। প্রশাসন অভিযোগ গ্রহণ করা তো দূরের কথা, বহু বিজেপি কর্মী যেখানে সাধারণ মানুষের ওপর অত্যাচার, মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে,
আবার বিরোধীদের পাল্টা প্রশাসন বিভিন্ন মিথ্যা কেস দিয়ে এমনকি ফলস গ্যাং রেপের পর্যন্ত কেস দেওয়া হচ্ছে বিরোধী রাজনীতি করার জন্য। এই ধরনের অত্যাচার চলছে। অর্থাৎ ফলস কেস দেওয়া, অর্থাৎ মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া, এই ঘটনাগুলো ঘটে চলেছে। এটা কি মানে নিরন্তর ঘটছে। দু একটা উদাহরণ বলতে পারেন? দু একটা ঘটনার উদাহরণ। দেখুন, আমি যে আপনাকে আমি যে ব্যক্তি, আমি আপনাকে স্টেটমেন্ট দিচ্ছি, আমি নিজে হচ্ছে 5টা ফলস কেসের অভিযুক্ত। আচ্ছা, আমাকে 5খানা ফলস কেস দেওয়া হয়েছে। কি কেস দেওয়া হয়েছে আপনার? আমার এগনেস্টে আর্মস অ্যাক্টে কেস দেওয়া হয়েছে। আমার এগনেস্টে শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে। আমার এগনেস্টে আরো দাঙ্গা করার কেস দেওয়া হয়েছে। তো এইরকম ভাবে, এমনকি আমি যে সময় আমার এলাকায় উপস্থিতই ছিলাম না, আমি সেই সময় হয়তো কাজের ক্ষেত্রে অন্যত্র আছি, সেখানে আমার নামে কেস হয়ে যাচ্ছে। এরকম বহু কয়েক হাজার মানুষের নামে এরকম ভাবে কেস দিয়ে একটা মানে গণতন্ত্রের গঙ্গা যাত্রা যাকে বলে, সেই পরিস্থিতি ডায়মন্ড হারবারে তৈরি করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই নীতিশ বাবু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য আমরা জানতে পারলাম। আশা করা যায় যে আমরা এই তথ্যগুলো চেষ্টা করব মানুষের সামনে তুলে ধরার। সেই সঙ্গে আমাদের কাছে কিছু ছবি এবং ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই সবারই সামনে নিয়ে আসার এবং পরিস্থিতি যাতে পরিবর্তন হয় তার জন্য চেষ্টা করার। আপনাকে ধন্যবাদ জানাই। নমস্কার জানবেন। আপনাদেরও আমি একান্তভাবে ধন্যবাদ জানাই। ডায়মন্ড হারবার লোকসভা কনস্টিটিউয়েন্সির বিধানসভাগুলোতে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, সুস্থভাবে নাগরিক তার জীবনযাপনে ফিরে যেতে পারে, এই সন্ত্রাস যে কায়েম হয়েছে, সন্ত্রাসের শাসন যে কায়েম হয়েছে, তার অবসান ঘটুক। আপনারা দিনের আলোয় যে ঘটনাকে নিয়ে আসছেন, ডায়মন্ড হারবার কেন্দ্রের ঘটনাকে, এর জন্য আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ।